আসলে পৃথিবীর সর্বত্র মৌলিক বিষয়গুলো অভিন্ন, শুধুমাত্র সেখানকার মানুষের পোশাক ও খাদ্যাভ্যাস ভিন্ন হতে পারে। কিন্তু সব জায়গায় আপনি অনুভব করতে পারবেন যে আপনি ভারতে আছেন, অন্য কোথাও নয়। আমার মনে হয় যে কথাগুলো আমি এইমাত্র উল্লেখ করলাম সেটাই সম্ভবত এই ধরনের শেষ উদাহরণ ছিল, একজন পণ্ডিতের কথা। কারণ 50 বা 60-এর দশকের পর থেকে আমরা এই ধারণাটি তুলে ধরার চেষ্টা করি যে ভারতও আসলে একটি অত্যন্ত বৈচিত্র্যময় দেশ, যেখানে শুধুমাত্র ভিন্নতাই বিশেষ গুরুত্ব বহন করে এবং এই দেশের একটা একেবারেই কোনো মূল্য রাখে না। আমরা এটাই জোর দিয়ে বলতে শুরু করি, আর বিদেশিরাও এটা করতে শুরু করে। অবশ্যই এটা সর্বজনবিদিত যে এত বড় একটা জায়গায় বিভিন্ন পার্থক্য থাকবেই। বিভিন্ন অঞ্চলের মানুষের নিজস্ব ভাষা এবং তাদের স্বতন্ত্র পরিচয় অবশ্যই ভিন্ন হবে। কিন্তু এই সমস্ত কিছু যা এই মুহূর্তে সংঘটিত হচ্ছে তা একটি বৃহত্তর এবং সর্বব্যাপী একতার অধীনেই ঘটছে। এই বোঝাপড়াটা যা বিদেশিরাও সবসময় উপলব্ধি করত এবং আমরাও তা ভালোভাবেই অবগত ছিলাম। ভারতের আধুনিক যুগে, বিশেষ করে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে, সেই গুরুত্বপূর্ণ দিকটি দুর্ভাগ্যজনকভাবে কোথাও যেন হারিয়ে গেছে। সম্ভবত এটি তখনও টিকে ছিল। আমার মনে হয় কিংসেলে ডেভিস যদি 1951 সালে লিখতে পারেন ও, তাহলে এই ব্যবস্থাটি অন্ততপক্ষে আমাদের দেশের স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত বিদ্যমান ছিল। আর এই যে বিশেষ অনন্যতার বিষয়টি যা নিয়ে লোকেরা আলোচনা করছে, এর মূল ভিত্তি এবং প্রাণকেন্দ্র হল সেই প্রাচীন সনাতন ধর্ম যা ভারতের পবিত্র মাটির সঙ্গে গভীরভাবে এবং অবিচ্ছেদ্যভাবে ওতপ্রোতভাবে জড়িত। এমনকি সব ভারতীয় যারা বাইরে থেকে এসেছিল তারাও এটা মেনে চলেছে। কয়েকজন বিদেশি আলেকজান্দ্রিয়া থেকে ভারতে এসেছিলেন। ম্যাসিডোনিয়ার মহান আলেকজান্ডার থেকে ভারতে আসা বিদেশিরা এখানকার অতুলনীয় প্রাকৃতিক সম্পদ ও সুপ্রাচীন সভ্যতার ঐক্য দেখে সর্বদা মুগ্ধ হয়েছেন। আপনি আরিয়ানকে আবার পড়তে পারেন। আলেকজান্ডারের আলেকজান্ডারের অভিযানে যে একতা দেখা যায় প্রাচীন ভারতের বিষয়ে আরিয়ানের দ্বারা বর্ণিত সেই বিশেষত্বের কথা, যা সত্যিই খুব পড়ার মতো।